অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গুর প্রকোপ, সতর্কতা ও চিকিৎসা। আজ আমাদের সাথে আছেন শ্যামলী 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ডেঙ্গুটা এবার বেশ প্রলম্বিত হচ্ছে, মানে এটা কেন? মানে বর্ষা এখনো কমছে না, সে কারণে এখনো বৃষ্টি হচ্ছে, সে কারণেই কি কমছে না? যদি ডেঙ্গু নিয়ে বলি, যে সেটা হলো যে সে 2000 সাল থেকে শুরু করে এখন 2025 সাল, 25টা বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা যুদ্ধ করছি, ডেঙ্গু নিয়ে কিন্তু আমরা চলছি। আর 2000 সালের আগেও কিন্তু ডেঙ্গু ছিল 1965 সাল থেকে শুরু, এবং সেখানে তখন ঢাকা ফিভার নাম ছিল। তো তাতে আমরা দীর্ঘ কিন্তু অনেকটা বছর আমরা ডেঙ্গুর সাথে বসবাস করছি, এবং বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে, এটা সবাই জানে। এবং প্রত্যেকটা বছরই কিন্তু এই সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, কখনো অক্টোবর, নভেম্বর পর্যন্ত তো পিক যাচ্ছে, মানে হায়েস্ট লেভেল থাকছে ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর সংখ্যাটা। এবং এটা 2000 সাল থেকে শুরু, এখন 25 সাল, মাঝে কিন্তু অনেকটা বছর কম ছিল, সেটা হলো যে হয়তো বা 3-4-এর দিকে বা 5-7-এর দিকে। কিন্তু এরপরে 17 সালে ঢাকার বাইরেও কিছু জেলা পাওয়া গেল, তারপর 18 সালে আরও কিছু জেলা পাওয়া গেল, 19 সালে সারা দেশে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়লো, যেটা কিন্তু ডেঙ্গু ছিল আগে ঢাকা কেন্দ্রিক, শুধুমাত্র ঢাকা শহরে কিন্তু ডেঙ্গু রোগটা ছিল। 19 সালে সারা দেশে পাওয়া গেল, এবং 20 সালে তো কোভিডের সময় সবারই জানা আছে, সে সময় করোনা আক্রান্ত রোগীর সংখ্যাটা বাড়ার দিকে ছিল, ডেঙ্গু একদমই কম ছিল। 21-22-এর পরে 23 সালে কিন্তু সর্বোচ্চ আক্রান্ত মৃত্যুটা ছিল। 24 সালেও মোটামুটি 23 সালের মতো এত ছিল না, কিন্তু আক্রান্তের মৃত্যু কিন্তু ছিল অনেকটাই। 25 সালে এসে কিন্তু এখন এই সময় দেখা যাচ্ছে যে আক্রান্ত বাড়ছে, মৃত্যু বাড়ছে। আক্রান্ত বাড়লে মৃত্যু বাড়বে, কারণ থেমে থেমে বৃষ্টিপাত তো এই সময়, এই মৌসুমে তো হচ্ছে। এই মৌসুমের সময় বৃষ্টিপাতের কারণে বাইরে তো পানি জমা থাকছে, ঘরে তো মানুষ তো রাখছেই, যেটা আগে থেকে মানুষ করতো বিভিন্ন, মানে শুধু ঢাকা শহরে না, সবাই তো এখন আধুনিকায়নের যুগে যা করে আর কি, মানে ফুলের টবের নিচে তো প্লেটটা থাকে, সেখানে পানিটা দিচ্ছে, পানিটা জমছে, এসির পানি, ফ্রিজের পানি, সবকিছু মিলে ঘর থেকে মশা বংশ বিস্তার হচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত, এটা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেঙ্গু দেখছি যে অনেকে মারাও যাচ্ছে। আপনি বলছিলেন নভেম্বর পর্যন্ত যার অভিজ্ঞতা আছে আপনাদের, একদম পূর্ব অভিজ্ঞতা থেকে। আচ্ছা, ডেঙ্গু নিয়ে যেহেতু আলোচনা করছি, ডেঙ্গুর লক্ষণগুলো একটু তো জানতেই চাই, যদি অনেকেই জানে। তারপরে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর এখন তো চেঞ্জ হচ্ছে, ভেরিয়েন্ট নতুন আসছে, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে মানে লক্ষণগুলো কেমন হতে পারে? ধন্যবাদ। এটা হলো যে একটা যখন ভাইরাস অনেক দিন ধরে দীর্ঘ একটা এলাকায় থাকে, তখন তার কিন্তু মানে জেনোম চেঞ্জ করে ফেলে, যার জন্য আগের মতো উপসর্গ থাকে না। যদি দীর্ঘ 25টা কেন আরও বছর, কিন্তু 30 বছর যদি থাকে একটা ডেঙ্গু ভাইরাস এখানে ছিল, যার ফলে তার আগের যে উপসর্গ ছিল, যে তীব্র উপসর্গ যেগুলো থাকে না, যে তীব্র জ্বর থাকতো অথবা ব্যথা থাকতো, সেটা কিন্তু এখন নাই। মানে ক্লাসিক্যাল যে লক্ষণগুলো অনেকটা কিন্তু পাওয়া যায় না এখন, উপসর্গ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ডেঙ্গুর ধরনটাও চেঞ্জ হয়ে গেছে। কারণ ডেঙ্গুর তো 4টা সেরোটাইপ, ডেন 1, ডেন 2, ডেন 3, 4, যার জন্য কোনটা দিয়ে আক্রান্ত সেটাও যাচ্ছে না, লক্ষণও চেঞ্জ। এমনি সাধারণ লক্ষণের মধ্যে জ্বর থাকে 102, 3, 4 পর্যন্ত থাকে, এবং ব্রেক বার্ন ফিভার যেটাকে বলি, হাড় ভাঙ্গা ব্যথা, চোখের পিছনের ব্যথা, এবং সাথে হলে যে তার অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। তো মেন লক্ষণ হলো তীব্র জ্বর থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই জ্বরটাও কিন্তু নাই, জ্বরের সাথে কাশি টাশি কিছুই নাই, কিন্তু তার ডেঙ্গু পজিটিভ। আর আদার্স কিছু না সিমটম থাকে, উপসর্গ হয়তো দেখা যাচ্ছে লুজ মোশন হচ্ছে, পেটে ব্যথা করছে, সে সেটা ইগনোর করছে। উপসর্গ চেঞ্জ হওয়ার জন্য মানুষ বুঝতে পারে না সে কি ডেঙ্গু দ্বারা আক্রান্ত, নাকি চিকনগুনিয়া, নাকি তার আসলে যে করোনা তো এখন কিছু রোগীতে পাওয়া যাচ্ছে, সাথে অন্য কোনো সিজনাল ফ্লু কিনা। এই জন্য সর্বদা দরকার চিকিৎসকের পরামর্শ নেওয়া, কারণ উপসর্গ তো তার চেঞ্জ। কারণ এই ভাইরাস তো অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে থাকলে একটা পরিবেশে সে তার মধ্যে করে চেঞ্জ করে ফেলে, জেনেটিক মিউটেশন হয়ে যায়। যা এই কারণে দরকার আসলে যে আমার এখন উপসর্গগুলোকে সেম আছে কিনা সেটা জানা দরকার নেই, সামান্য একটু উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শুরুতে পরামর্শ নিতে হবে। আচ্ছা, অনেক সময় হয় না যে এমন যে আমার হঠাৎ করে জ্বর আসলো, আমি একটু ওয়েট করি, 2-1 দিন দেখি, 2-3 দিন দেখি ভালো হয় কিনা, তারপর চিকিৎসকের কাছে যাই,
কিংবা অবস্থা যখন খারাপ হয়, এরকম অনেকেই হয়। অনেকেই হয়, এই জন্য তো মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। কারণ যে হলো সেকেন্ড টাইম আক্রান্ত হচ্ছে অর্থাৎ ডেন 3 দিয়ে বা 4 দিয়ে বা 2 দিয়ে, সেটা কিন্তু আরও জটিল আকার ধারণ করে। তখন পেশেন্টটা একদিনে দিন 24 ঘন্টা পরে একদম খারাপের দিকে যায়। সে তো আগে বুঝতে পারছে না তার কি আগে ডেঙ্গু আক্রান্ত ছিল কিনা, অনেক সময় তো টেস্ট করে না, তার জন্য সে পজিটিভ কিনা নেগেটিভ সে জানতে পারছে না। আক্রান্ত যখন হলো ভাবে যে ইন্টারাপ্ট করতে চাই, তার মানে কেউ যদি আগে ডেঙ্গু আক্রান্ত হয় সেই ক্ষেত্রেও যদি তার যদি আবারও সেই উপসর্গ আসে, তার ক্ষেত্রে রিস্কটা বেশি, অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং যারা মারা যাচ্ছে এটা কিন্তু যারা মানে এই কয়েকদিনে যারা মারা গিয়েছে মানে বিগত বছরগুলো তো সবই তো আসলে যেগুলো ডেথ রিভিউ করে হলো আইডিএস থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হয়, সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই হয়তো সেকেন্ড টাইম যারা আক্রান্ত তারাই কিন্তু ঝুঁকির মধ্যে আছে, তারাই কিন্তু মারা গিয়েছে বেশি। আচ্ছা, আমি হয়তো ডেঙ্গু আক্রান্ত হইনি, আমার হয়তো জ্বর আসলে আমি 2-1 দিন অপেক্ষা করতে পারি, কিন্তু যে আগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তার আসলে খুব জরুরি এটা তো জানা যাবে না, কারণ আপনি যে ডেঙ্গু আক্রান্ত হননি সেটাকে আপনি কখনো টেস্ট করেছেন? না, টেস্ট করিনি, কিন্তু অনেকে একটু অপেক্ষা করে না যে একদমই করা যাবে না। ডে 1 থেকে জ্বর আসলে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ কেউ তো জানতেও পারে না যে তার সেকেন্ড টাইম কিনা, তার কি উপসর্গ দেখা দিচ্ছে, তার হয়তো বা জ্বরের সাথে অন্যান্য উপসর্গ থাকতে পারে, বমি হচ্ছে, খেতে পারছে না, সেক্ষেত্রে বিপজ্জনক। এই জন্য যদি চিকিৎসকের পরামর্শ শুরুতে নেয় তাহলে পেশেন্টটা খারাপের দিকে যায় না। আচ্ছা, একদম কোন পর্যায়ে গেলে পেশেন্ট আসলে মারা যাচ্ছে? বেশি যারাই মারা যাচ্ছে শকে, কারণ তারা একদমই নিজে খেয়াল রাখছে না, বাসা থাকছে অথবা খেতে পাচ্ছে না, খাওয়াটা করছে না, ফুড যে ম্যানেজমেন্টটা সেটা আসলে তার হচ্ছে না, তখনই পেশেন্টটা শকের দিয়ে মারা যাচ্ছে। বেশিরভাগই যেগুলো মারা গেছে সবই কিন্তু ডেঙ্গু শক সিনড্রোমে। তাই? আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আমরা উপসর্গগুলো জানলাম। এখন যদি আমি বলি যে হচ্ছে এই ডেঙ্গু আক্রান্ত যদি কেউ হয় সেই ক্ষেত্রে আপনারা কি সবসময় হাসপাতালে থাকার পরামর্শ দেন, নাকি বাসায় থেকেও আসলে ডেঙ্গু ট্রিটমেন্ট করা যায়? না, অবশ্যই এটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ। ডেঙ্গু আক্রান্ত হলে বাসায় তার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। যদি তার বিপদ চিহ্নগুলো থাকে সে বাসায় থাকবে, চিকিৎসকের পরামর্শ নিবে, কিছু টেস্ট আমরা করতে দিই, যে প্রথমে আমরা দেখি NS1 থেকে কিন্তু 4 থেকে 5 দিনের পর নেগেটিভ আসে। পেশেন্ট যদি অনেক দিন পরে আসে অটোমেটিক কিন্তু NS1টা অ্যান্টিজেন তো নেগেটিভ আসবে, সেক্ষেত্রে IgGটা আমরা করি। তার আগে পজিটিভ ছিল কেন বা অ্যাক্টিভ ইনফেকশন আছে কেন, এমটা দেখে অ্যাক্টিভটা দেখি, জিটা দেখে আগের ইনফেকশনটা দেখি। এগুলো আমরা দেখার পর পেশেন্টটা যদি খেতে পারে, মুখে যদি খাওয়া খেতে পারে, তার যদি তীব্র পেটে ব্যথা না থাকে, শ্বাসকষ্ট না, সে বাসায় থাকবে। কিন্তু এই যে তরল পদার্থের পরিমাণটা সেটা ঠিক মতো খাবে, মানে পানি, তারপর ওটস স্যালাইন অথবা যে কোনো ফলের জুস খেলো, অথবা ডায়াপারে যদি ইচ্ছা খেতে পারে, বেশি খাওয়ার দরকার নেই, কারণ এটা পটাশিয়াম লেভেলটা বাড়িয়ে তোলে। এই জন্য সে রেস্টটা থাকবে, কিন্তু খাবারটা ঠিক মতো খাবে। যদি এর মধ্যে সে যদি বিপজ্জনকগুলো দেখা যায়, যে বললাম শ্বাসকষ্ট, তীব্র পেটে ব্যথা করছে, অথবা সে একদমই খেতে পারছে না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ হাসপাতাল ভর্তি হবে। কারণ তোমার সেক্ষেত্রে তার হয়তো পেটের কামটা কমে যেতে পারে, অথবা পেটে পানি চলে আসতে পারে, অথবা লাংসে পানি চলে আসতে পারে, যেগুলো প্লুরালিফেশন বলি বা অ্যাসাইটিস বলি, পেটে পানি আসা, এগুলো আমরা লক্ষণগুলো দেখি। এগুলো দেখার পরে পেশেন্টকে তখন মানে ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক মতো করা হয়। কিন্তু সে যদি তখন বাসায় থাকে, এই পেশেন্টটা কিন্তু শকে চলে যেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে যে পেশেন্ট বাসায় থাকে সেই পেশেন্ট কি আসলে সবসময় মশারির ভেতরে থাকা উচিত কিনা? অবশ্যই, কারণ মশা দিয়েই তো আসলে ডেঙ্গু ছড়ায়। হ্যাঁ, কেন থাকবে? কারণ হলো যে ডেঙ্গু তো এডিস মশা দিয়ে হচ্ছে। এডিস মশা হলে ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে, আবার জিকাও হচ্ছে। তা আমরা যেহেতু চিকনগুনিয়াতে ডেথ রেটটা একদমই কম, সেজন্য ডেঙ্গু নিয়ে আমরা কনসার্ন, কারণ এটাতে পেশেন্ট মারা যাচ্ছে। সেই কারণে ওই এডিস মশা যদি সে একটা ডেঙ্গু ভাইরাস বহনকারী কোনো মানুষকে, যারা ডেঙ্গু পজিটিভ, তাকে যদি কামড়ায়, তখন তার কাছ থেকে কিন্তু আরও 10 জনকে কামড়ালে 10 জনের পজিটিভ হবে। এই জন্য অবশ্যই মশার মধ্যে তাকে থাকতে হবে। কোনো ফ্যামিলিতে যদি একজনের ডেঙ্গু হয়, তাকে অবশ্যই মশার মধ্যে থাকতে হবে, অবশ্যই, কারণ তার কাছ থেকে কিন্তু আরও 10 জন কিন্তু ছড়িয়ে পড়বে। 5 থেকে 7 দিন ইনকুবেশন পিরিয়ডের মধ্যে কামড়ালে কিন্তু আরও 10 জনের ছড়াবে। এই জন্য তাকে মশার মধ্যে থাকতে হবে। এবং যারাই হলো যে নর্মালি হয়তো ডেঙ্গু হয়নি কোনো ফ্যামিলিতে, তারপরে সে যখন ঘুমাবে, সেটা সকালে, দুপুরে, রাত্রে যখন কোনো মশারির মধ্যে ঘুমাবে। এই এডিস মশাটা আসলে কোন সময় বেশি কামড় দেয়? এখন কি আগে বলা হতো যে সন্ধ্যার আগে কিংবা সকালবেলা? মশার আসলে ধরনটা তো চেঞ্জ, আর যে জন্য আগে যেমন পরিষ্কার পানিতে ডিম পারতো, এখন কিন্তু সে ময়লা পানিতে ডিম পারে। এখন আগে যেরকম কামড়াতে হয় দিনের বেলা বা সকালের দিকে, সে কিন্তু সারাদিনে কামড়াতে পারে। যার জন্য এখন ওই আশা থেকে কোনো লাভ নেই যে সে আমাকে হয়তো বা দিনের বেলা কামড়াবে বা সকালের দিকে বা বিকালের ঘুমানোর সময়। আসলে সে সবসময় কামড়াতে এখন পারে, এবং যে কোনো পানিতে সে কিন্তু পরিষ্কার হোক ময়লা হোক ডিম পারবে। আমি যদি এই গ্লাসটার মধ্যে পানি রেখে দিই 3 দিন ঢাকনা ছাড়া,
এখানে সে ডিম পারবে। এই জন্য কোনো পানি আসলে 3 দিনের বেশি রাখা যাবে না। আমরা ফুলের ট্রাই পানি যেটা বলি অথবা এসি পানি, ফ্রিজে পানি বাসার মধ্যে, সেটা অবশ্যই পারলে ডেইলি, না পারলে 3 দিন অন্তর অন্তর। আশপাশটা ক্লিন রাখতে হবে এবং ডেইলি ক্লিন রাখা দরকার। যে অনেক আছে ডাবটা খেয়ে খোসাটা ফেলে রাখছে, সেখানে এই যে বৃষ্টির সময় কেন বাড়ছে, কারণ থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সেই ডাবের খোসাটার মধ্যে পানিটা জমলো, ওটা থেকে খেয়াল করলো না, ওটা থেকে ফেলে দিচ্ছে না। তাহলে আমার তো ঘর থেকে, প্রথমে হলো ঘর থেকে নিজের সুরক্ষা নিজে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজে ভালো নিজেকে বুঝতে হবে, নিজের পরিবারে ভালো দেখতে হবে, দেশের ভালোটা দেখতে হবে। কারণ সবাই মিলে ভালো থাকলে তো দেশটা ভালো থাকবে, তাই না? একদমই। আমরা আসলে এই বিষয়ে খুবই অসচেতন। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে খাবার দাবারের বিষয়টা আরো একটু স্পষ্ট করে আপনার কাছে জানতে চাইবো, আর সতর্কতার বিষয়ে তো আমরা আরো আলোচনা করব। একটা বিরতিতে আমাদের যেতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আজ আলোচনার বিষয় ডেঙ্গুর প্রকোপ, সতর্কতা ও চিকিৎসা। এসব নিয়ে আলোচনা করছি। সাথে আছে শ্যামলী 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা ডেঙ্গুর আসলে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একটি বিষয় আমি জানতাম না যে ডেঙ্গু মানে এত প্রলম্বিত হয়, এমনকি আপনারা নভেম্বরেও পেশেন্ট পান। মানে বর্ষাকালটা যত প্রলম্বিত হবে ডেঙ্গুর রোগটা বাড়বে, ডেঙ্গুর প্রকোপ তত বাড়বে। আচ্ছা, আমরা নানা দিক নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, ভ্যাকসিন কি কখনো ট্রায়াল হচ্ছে বিভিন্ন দেশে? ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে বিভিন্ন দেশে, কিন্তু অলরেডি ভ্যাকসিনের ট্রায়াল চলছে বেশ বিগত বছরগুলো থেকে। কিন্তু সমস্যা হলে এটা তো 4টা সেরোটাইপ, ডেন 1, 2, 3, 4, অনেক সময় কিন্তু 5টা কিন্তু অনেক দেশে পাওয়া গেছে। মানে 5টা বলতে গেলে সেরোটাইপ। তার মানে এই 5টাকে একদম এফেক্টিভ করার জন্য যে ভ্যাকসিনটা, সেটা কিন্তু আসলে এখনও কিন্তু আবিষ্কার হয়নি, কিন্তু ট্রায়াল ফেসে আছে। ওইটা যদি রেকগনাইজড হয়ে যায় যে না ঠিক আছে, এটা হলো যে মানবদের জন্য মানে কোনো ক্ষতিকর না এবং উপকার, এবং এটাকে মানে ডেঙ্গুটাকে কাভার করছে, তাহলে হয়তো বা WHO রেকমেন্ডেশন করলে আমাদের বাংলাদেশে তো আসবে। কিন্তু এখনও ট্রায়াল ফেজে আছে। এই জন্য যেহেতু ভ্যাকসিন এখন ট্রায়াল ফেজে আছে, যেহেতু 4টা থেকে 5টা সেরোটাইপ, যার জন্য এখন আমাদের যেটা দরকার প্রতিরোধ করা। কারণ একটা রোগ তো হলো যে দিনের পর দিন প্রত্যেক বছরই আমাদের এখান থেকে বেড়ে যাচ্ছে। তারা আমরা চাইলে কিন্তু এটা জানি যে এটা কোত্থেকে বংশবিস্তার হচ্ছে। বংশবিস্তারটা যখন জানি যে পানি থেকে আমাদের হচ্ছে, তাহলে আমরা যদি চাইলে কিন্তু সেই পানিটা আমাদের পানি থেকে হচ্ছে কি, পানির মধ্যে তো জন্মাচ্ছে, মানে যেখানে সেখানে পানি ফেলে রাখলে সেখানে হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সেখানে কিন্তু হচ্ছে, যেখানে যেখানে আপনার পানি থাকবে জমানো, সেখানে কিন্তু ডেঙ্গু মশা ডিম পারে। ওই জায়গাগুলো যদি আমরা বংশবিস্তারটা রোধ করতে পারি, ধ্বংস করতে পারি, তাহলে কিন্তু আমাদের আক্রান্তের সংখ্যা কমছে। আক্রান্ত কমলে মৃত্যু অটোমেটিক কমে আসবে। নতুবা কিন্তু এই যে বাচ্চারা, আমরা শিশুরা সবচেয়ে বেশি ভালো নামে বাচ্চারা, কারণ বাচ্চারা আক্রান্ত হলে বাচ্চারা তো আসলে বলতেও পারে না। তারা সহজে জ্বরটা হলে সেটাকে আসলে মানে তারা খেলাধুলা করে, খেয়াল করতে পারে না, তৈরি করে খেয়াল করে না। এই বাচ্চাটাই দেখা যাচ্ছে শখে আক্রান্ত হয়ে আইসিইউতে কিন্তু মারা যাচ্ছে, এবং দেরি করে আসার কারণে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য আসলে বাচ্চাদের, বয়স্ক যারা আছে তারা কিন্তু এমনি ভালনারেবল থাকে, তাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিস হাইপারটেনশন থাকতে পারে, বয়স্ক যারা আছে কোমরবিডিটি, এটা কিন্তু ডেঙ্গু রোগটাকে ঝুঁকিটা আরো বাড়িয়ে তোলে। বাচ্চার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়ে আসতে চাই। তবে তার আগে একটু জানতে চাই যে আপনি বললেন যে ভ্যাকসিন তো ট্রায়াল চলছে, কিন্তু আদৌ ভ্যাকসিন আমরা সামনে পাবো কিনা আমি জানি না। এখনো শিওর না। হ্যাঁ, শিওর না। ডেঙ্গুর আসলে ওষুধটা তাহলে কি? ডেঙ্গু তো আসলে কোনো ওষুধ ওভাবে নাই, রাইট? কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয়, আক্রান্ত হলে চিকিৎসা আছে, কিন্তু আক্রান্ত হওয়ার আগে আমরা ভ্যাকসিনটা কেন দিই? প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা আমরা কোভিডের সময় দিয়েছি, প্রতিরোধমূলক ব্যবস্থা। যেহেতু হলো যে এখনো ভ্যাকসিন ট্রায়াল বেসিসে আছে, তাহলে আমাদের কিন্তু মানে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটা বংশবিস্তার রোধ করা, সেটা করতে হবে সবার আগে। এটাই কিন্তু সবার আগে দরকার। আক্রান্ত হলে চিকিৎসক তো আমরা আছি, স্বাস্থ্য ব্যবস্থা পরে কিন্তু ডাক্তার আছে, পরামর্শ তো নিতে হবে। আমরা যেটা ম্যানেজমেন্ট দিচ্ছি ডেঙ্গুর ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলও, সেই জন্য তো আমাদের কাছে তো আসতে হবে। রোগী যদি মনে করে না বাসায় তার মতো থাকবে, তাহলে পেশেন্টটা কিন্তু তার মতো ওষুধ খেয়ে ফেলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যেটা তো দরকার নাই, সেটা তো ব্লিডিং হচ্ছে, হিমোরেজিক ফিভার হচ্ছে, তার ফলে সে শকে চলে যাচ্ছে। তার মানে চিকিৎসার গাইডলাইনটা কেমন? আচ্ছা, সেটা হলো গাইডলাইন কিন্তু প্রতি বছর চেঞ্জ করে। এইবারে কিন্তু চেঞ্জ আসছে। ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা আমরা করি, সেটাই কিন্তু মেইন। একটা পেশেন্টের ফ্লুইড কিন্তু ওভারলোডও দেওয়া যাবে না, মানে বেশি দিলে ওভারলোড হয়ে যায়, কম দিলে পেশেন্টটা হলে মানে ভলিউমটা কমে শকে যাচ্ছে। তাহলে আমাকে যে ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু ডাক্তারই বলতে পারবে। পেশেন্ট যদি মনে করেন আমি বাসায় বসে আমার মতো করে চিকিৎসা নিব, সে নিজের মতো স্যালাইন নিবে, তাহলে খারাপের দিকে খেলবে, প্যারাসিটামল জ্বরের জন্য খেতে পারবে, অন্য কোনো ওষুধ খেয়ে ফেলে ব্যথানাশক, যেটা পেশেন্টের জন্য ব্লিডিং তৈরি করে। তাহলে পেশেন্ট যদি নিজের মতো মনে করে যে না আমার মতো আমি থাকবো, তাহলে তো পেশেন্টটা মারা যাচ্ছে। আমরা তো একটা মৃত্যু চাই না, আমরা চাই পেশেন্টগুলো আসুক, তাদের সুচিকিৎসা হোক, এবং চিকিৎসা করার জন্য তো আমরা আছি। রোগ হলে চিকিৎসার জন্য তো আছে, কিন্তু রোগ না হওয়ার আগে যেটা করা দরকার প্রতিরোধ, সেটা অবশ্যই করা উচিত।
আচ্ছা, বাচ্চারা কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তারা তো আসলে বলতেও পারে না। বলতে পারে না এবং খেলাধুলা করছে, যেমন তারা খেলছে অথবা স্কুলে যে যাচ্ছে একটু ঝিমালে, সেটা কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব যে বাচ্চাটা কি একটু অমনোযোগী কিনা, ঝিমাচ্ছে কিনা, সে পড়ালেখা করছে কিনা অথবা খেয়াল করছে না, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব বাচ্চাকে টেক কেয়ার করা। বাসাতে বাবা মা তো আছে, তার মানে ওই বাচ্চাকে টেক কেয়ার করা কিন্তু সবারই দায়িত্ব। তারপর বাচ্চা অসুস্থ হয়ে গেলে সেই বাচ্চাটা কিন্তু ওষুধ খাওয়ানো কিন্তু অনেক ঝামেলা, বলে সে সহজে খেতে চায় না। যার জন্য বাচ্চাকে টেক কেয়ার করা সবার আগে দরকার। সে খেলাধুলা করে, তখন মশাটাকে তাকে কামড়িয়ে ফেলে, এটা কি বাবা মাকে খেয়াল করতে হবে, স্কুলেও করতে হবে, খেয়াল করতে হবে। অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে তাকে জানাতে হবে যে না, বাচ্চাটা অসুস্থ, আপনাকে চিকিৎসা শুরু করে শুরুতে, কারণ ডে 1 থেকে শুরু না করলে এই বাচ্চাটা কিন্তু শখে অনেক বাচ্চা কিন্তু মারা গিয়েছে, সেটা কিন্তু আমরা একদমই চাই না। আচ্ছা, আপনি বলছিলেন যে এই শখে মারা যায় একদম শেষ পর্যায়ে, যখন পেশেন্ট যখন প্রায় আপনারা দেখেন অবস্থা খারাপ, তখন কি আপনারা শেষ পর্যায়ে তো চেষ্টা করেন? অবশ্যই, একদম শেষ মুহূর্ত পর্যন্ত। দেখা যাচ্ছে পেশেন্টটা যদি শখে চলে আসে, যেমন একটা বাচ্চা পেশেন্ট যদি যখন শখে চলে আসে, তখন আইসিইউতে রাখা হয়, পিআইসিইউতে বাচ্চাদের রাখা হয়, সেই পেশেন্টটাকে কিন্তু ভেন্টিলেশনে কিন্তু নেওয়া হয় এক পর্যায়ে। তখন দেখা যাচ্ছে লাইফ সাপোর্ট দেওয়ার পর কিন্তু বাঁচানো যায় না, কারণ পেশেন্টটা এত খারাপের দিকে এসে তখন অর্গান ফেলিওর করে। হ্যাঁ, যেটা বলে আমরা ডেঙ্গু ফিভার, হিমোরেজিক, তারপরে হলো যে শক সিনড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, তখন অর্গানগুলো ফেলিওর করে, তখন পেশেন্টটাকে আর রিকভার করা যায় না। আচ্ছা, প্লেটলেটের বিষয়ে একটু জানতে চাই, অনেকেই খুব কনসার্ন এই বিষয়ে। এটা একদমই কনসার্ন হওয়ার এখন সময় না, এটা অনেক আগে ছিল, 2000 সালে যখন ওই সময়টাতে সবাই জানতো না আসলে ট্রিটমেন্টটা কীরকম হবে এবং আসলে গাইডলাইনটা কী, ম্যানেজমেন্টটা কী, কিন্তু এখন তো সবাই জানে। যার জন্য এই প্লেটলেটটা আমরা কিন্তু একদম ভাবি না। প্লেটলেট কাউন্টটা যদি 50 বা 10-এর নেমে আসে, পেশেন্টের যদি আদার্স প্যারামিটার ঠিক থাকে, হেমাটোক্রিট, কার্বন, অন্যান্য যদি সিবিসি যা আমরা দেখি সেগুলো ঠিক থাকে, কিন্তু পেশেন্টটা কিন্তু ভালো থাকতে পারে ফ্লুইড ম্যানেজমেন্ট দিয়ে। আদার্স কিন্তু প্লেটলেটের ব্লাড দেওয়ার কিন্তু দরকার পড়ে না, কিন্তু এই প্লেটলেট নিয়ে পেশেন্ট অস্থির হয়ে যায়। 1 লাখের নিচে নামলো কেন, আমরা কী করতে হবে, দৌড়াদৌড়ি শুরু করে। আসলে দৌড়াদৌড়ি করার দরকার নেই, আমরা ডাক্তাররা আছি, তারাই ম্যানেজমেন্ট করছি। আপনারা আতঙ্কিত না হয় আমরা ডাক্তারের কাছে আসবেন, আমরা সিবিসি কাউন্ট করে দেখি প্লেটলেট কাউন্টটা, হিমাটোক্রিটটা ঠিক আছে কিনা, পেশেন্ট খেতে পারছে কিনা, অন্যান্য প্যারামিটার ঠিক আছে, পেটে পানি আসলে কিনা, এগুলো দেখার পর তো ট্রিটমেন্টটা শুরু করে দিই। আলোচনায় একটা বিষয় চলে আসছে, ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই, সেটা হচ্ছে হাসপাতালে হোক, বাসায় হোক। বাসায় এই ব্যবস্থাপনাটা আসলে কিভাবে মানে ফ্যামিলি তার পেশেন্টকে দেবে এই যত্নটা? যদি ডেঙ্গু পজিটিভ আসলো পেশেন্টটা, আমরা দেখলাম টেস্ট করে অন্যান্য প্যারামিটার ঠিক আছে, প্লেটলেট কাউন্টটা ঠিক আছে, একটু তো কমবে, কারণ জ্বর যখন কমে যাবে তখন প্লেটলেট কাউন্টটা অটোমেটিক কমবে, আবার কিন্তু অটোমেটিক তার বাড়তে থাকবে। যখন বাড়বে তখন কিন্তু কমে না, বিশেষ প্রয়োজন ছাড়া, ক্ষেত্রে ছাড়া। সেক্ষেত্রে পেশেন্টটা যখন খেতে পারছে, তখন সে বাসা থাকবে, বাসায় সে নর্মাল খাওয়া দাওয়া তো করবে, সাথে পানিটা 12 থেকে 14 গ্লাস তো নর্মালি সবারই খাওয়া দরকার, কিন্তু সবাই অনেকে খায় না, কিন্তু সেটাকে মেনটেন করতে হবে। সাথে তো অলরেডি খাবারের মধ্যে কিন্তু অনেক কিছু স্যুপ থাকলো বা নরম চাও ভাত খেলো, সাথে হলো যে কোনো ফলের রস খেলো অথবা ডাবের পানি খেলো, এগুলো খাবারগুলো সে খেতে যেন পারে, সে ব্যবস্থা যেন তার থাকে। এবং জ্বর হলে প্যারাসিটামল, আর কিছু তার দরকার নেই। যদি না সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, আদার্স কিন্তু আমরা দিই না, কোনো কাশি বা কিছু হচ্ছে। আর যদি এর মধ্যে সে যদি দুর্বল হয়ে পড়ে, একদমই খেতে পারছে না, খুব বমি হচ্ছে অথবা পাতলা পায়খানা হচ্ছে, এরকম সমস্যা হলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তখন আমরা স্যালাইন ট্যালাইন দিয়ে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করে সুস্থ করার চেষ্টা করি। কিন্তু পেশেন্টটা দেখা যাচ্ছে আর আসেই না, সে যে বমি করছে একদম শেষ মুহূর্তে, ভলিউমটা একদম হয়ে যাচ্ছে, প্রেশার ফল করছে, শেষ মুহূর্তে যখন আসে তখন তার অর্গান যখন ফেলিওর করে, তখন কিন্তু পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। ও আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে হচ্ছে এই ধরনের সিমটম যখন দেখবো, উপসর্গ দেখবো, নিশ্চয়ই আমাদের হাসপাতালে যেতে হবে। মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? অবশ্যই বলতে চাই যে আসলে ডেঙ্গুতে এটা সারা বছরই রোগ, প্রত্যেকটা দিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একজন হোক, দুজন হোক, এরকম তো থাকেই। তাহলে আমি ডে 1 থেকে কাজ শুরু করবো, প্রথম দিন থেকে কাজ শুরু করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের জন্য নিজের বাসা থেকে শুরু করতে হবে এবং জনগণ সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, কারণ আমরা তো চাই মানুষের ভালো, দেশের ভালোর জন্য কাজ করছি, সবার ভালোর জন্য। তাহলে আমাকে ডে 1 থেকে এই ডেঙ্গু মশা নির্মূলের জন্য অবশ্যই মশা যেখানে বংশবিস্তার করে সেটাকে রোধ করতে হবে। পরিচ্ছন্নতা অবশ্যই দরকার, পুষ্টিকর খাবার খাওয়া, ঠিকমতো ঘুমানো, এগুলো দরকার, কারণ স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন মৃত্যুর প্রতিরোধ আবার বেড়ে যাবে, আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিটা অনেকটা কম থাকে আবার। আচ্ছা, আমি শেষ প্রশ্ন একটা করতে চাই, যদিও আপনি পরামর্শ দিয়েছেন। এই যে ফ্লুইড ম্যানেজমেন্টের ব্যাপার বললেন না, যে তরল খাবার, ডাবের পানি, আর কি হতে পারে? ওরসালাইন, অবশ্যই ওরসালাইনটা সবচেয়ে ভালো, কারণ ডাবের পানিতে পটাশিয়াম থাকে বেশি। অনেকে আছে ডাব অনেক বেশি খায়, একদিনে কিন্তু একটা বেশি খাওয়ার দরকার নেই ডেঙ্গুর সময়। বেশি খেলে হয় কি, পটাশিয়ামটা বেশি বেড়ে গেলে আবার হার্টের উপর সমস্যা হয়, সেক্ষেত্রে ওরসালাইনটা সবচেয়ে ভালো, আর সাথে নরমাল পানিটা, বিশুদ্ধ নরমাল পানি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।